ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। ইতিহাসে সেরা নির্বাচন দেখতে চায় ইউএনডিপি। ১৩ বছরের সাগররুনি হত্যা তদন্তে অগ্রগতি সামান্য, এটি সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে বললেন সৈয়দা রিজওয়ানা। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, বাংলাদেশে একটি দলের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া ভারতের জন্য গোপন যন্ত্রণার কারণ হতে পারে। মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে আরও বলেন, বাংলাদেশ নিয়ে কিছু উদ্বেগ থাকলেও ভারতের গণমাধ্যমের অতিরঞ্জন বন্ধ করা উচিত। নিকটতম প্রতিবেশী বাংলাদেশে যা ঘটছে তা নয়াদিল্লিকে নিবিড়ভাবে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক তাদেরকে বৈরীভাবে উপস্থাপন করা বন্ধ করা উচিত, কারণ সরকারের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হলে তা ভারতের জন্য গোপন যন্ত্রণার কারণ হতে পারে। সেখানে কিছু ঘটনা ঘটলেও আমাদের মিডিয়া তা অতিরঞ্জিত করছে। আর সাবেক সহযোগী হিসেবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া কংগ্রেস সমর্থন করে, কিন্তু তিনি যে বক্তব্য দিচ্ছেন তা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমাদেরকে কোনো নির্দিষ্ট দল নয়, মানুষের সাথে সম্পর্ক স্থাপনে মনোযোগী হওয়া উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু উদ্বেগ থাকলেও তাদেরকে ভারতের বৈরী হিসাবে উপস্থাপন করা যায় না। But if you read Indian media coverage, by and large, we don't see it that way. We see it as attacks on Hindus. সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সব ধরনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজধানীর নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপির সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহযোগিতা ও পরামর্শের জন্য আমন্ত্রণ জানায় ইসি। বৈঠকে নির্বাচন সুষ্ঠু করতে এবং জনসম্পৃক্ততা বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে ইউএনডিপি। আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। আগামী নির্বাচন সম্ভবত একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে, তবে কবে নির্বাচন হবে সে বিষয়ে সরকার নির্ধারণ করবে। আমরা শুধু কারিগরি সহায়তা দেব, আর নির্বাচন কমিশন যেমন সহযোগিতা চাইবে তাও দেওয়া হবে। পরে নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। তবে সরকার চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে। আর সীমিত পরিসরে স্থানীয় সরকার নির্বাচন করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মনে করেন তিনি। 5 স্তরের যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোটা করতে হয় তাহলে এটা ইন ফেজেস প্রায় 1 বছর সময় লেগে যায়। তো আমাদের তো এখন সকল স্থানীয় সরকার আপনার ইনস্টিটিউশন ডিসমেন্টাল হয় নাই, কিছু ডিসমেন্টাল হয়েছে। তারা যদি মনে করেন যে না, জাতীয় নির্বাচনকে আপনার কোনো একটা টাইমে ফ্রেম করে তারপরে কতটুকু অনুশীলন করা যায় সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্তভাবে নির্বাচনের সময় ডিসেম্বরে না জুনে হবে তা নিয়ে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে ইসি। অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করার সময় এখন নয় উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন শনিবার প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি বাসভবন যমুনায় দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন, আইসিডিডিআরমির মতো সংস্থাকে তাদের কার্যক্রম সংকুচিত করে নিয়ে আসতে হচ্ছে। বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, রাজনৈতিক দলগুলোর সাথে আসন্ন আলোচনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে একই স্থানে ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্বব্যাংকের বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে স্বচ্ছতা, সুশাসন এবং কর ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া, ভবিষ্যৎ সরকার এবং প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই জরুরি বলে মন্তব্য করেন সফররত কর্মকর্তা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠন করায় তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। মেজবা হাসানের রিপোর্ট।
4 বছরের ছোট্ট মেঘ এখন বড় হয়ে 17তে। সাংবাদিক সাগরুনীকে হত্যার সময় অবলা তাদের সন্তান এখন বাবা মায়ের বিচার চাইতে আদালত প্রাঙ্গণে। এই 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার, কিন্তু নতুন সরকারের ওপর আস্থা রাখতে চায় মেঘ। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের 24 ঘন্টার আশ্বাসের পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। পরিবারের অভিযোগ, স্বৈরাচার সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত। তবে এবার কিছুটা অগ্রগতি হয়েছে। এই উচ্চতর টাস্কফোর্স 4 এপ্রিলের মধ্যে হাইকোর্ট বিভাগে তাদের তদন্তের সারবত্তা পেশ করবেন। সায়েন্টিফিক এবং ফরেন যে সমস্ত এভিডেন্স আছে সেগুলো এক্সামিন করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরেই আওয়াজ তুলছেন সাংবাদিকরা। তাদের অভিযোগ, খোদ আওয়ামী মদতপুষ্ট সাংবাদিকরাও জড়িত এই হত্যাকাণ্ডে। এই হত্যার সাথে আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন যে জড়িত ছিল তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি না। কিয়ামত পর্যন্ত এই হত্যার বিচার দাবি করে যাব আমরা। এই হত্যার বিচার চেয়ে আগামীকাল বুধবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করব। অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সাগররুনী হত্যার তদন্ত কার্যক্রম শেষ করে বিচার নিশ্চিত করবেন, এমনটাই প্রত্যাশা সবার। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাগররুনী হত্যার বিচার সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে সাগররুনী হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ডের প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় বিচারের ক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। এছাড়া বিগত সরকারের সময় যেসব হত্যাকাণ্ডের বিচার হয়নি সেগুলোর বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। অনেক বছর তো পার হয়ে গেছে, যত বছরই পার হোক না কেন, যে মেঘকে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন, রুনির ভাইদেরকে, তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে, জানবার অধিকার আছে যে ঘটনাটা কে ঘটালো। আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল, কিন্তু এখন তো প্রভাব মুক্ত হয়ে তদন্ত করছে। এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে, কিন্তু বিচার আসলে একটা হতে হবে। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। মঙ্গলবার রাজধানীতে টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরে দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। বাংলাদেশে উদ্বেগজনকভাবে দুর্নীতি বাড়ছে বলেও জানানো হয়। মদুল ইসলামের রিপোর্ট। দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক তুলে ধরেন 2024 সালে 180টি দেশের দুর্নীতির চিত্র, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক। দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সবচেয়ে হাই স্কোর করেছেন 90 পেয়েছে ডেনমার্ক, আর সর্বনিম্ন সবচেয়ে খারাপ স্কোর যে সমস্ত দেশগুলো পেয়েছে আনফর্চুনেটলি তাদের মধ্যে সর্বনিম্ন অবস্থানে সাউথ সুদান। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে, গতবার ছিলাম আমরা 149তম। বাংলাদেশ দুর্নীতি নিয়ন্ত্রণ হারাতে বসেছে। 2012-র তুলনায় আমাদের স্কোর 12 থেকে পুরো মেয়াদে সর্বনিম্ন এবারের স্কোর। কাজেই আমাদের স্কোর অত্যন্ত উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক, এবং আগের তুলনায় আমাদের অবস্থান
গভীরভাবে নিম্নতর অবস্থানে পৌঁছেছি আমরা। টিআইবির প্রতিবেদনে উঠে আসে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে কম দুর্নীতির দেশ ভুটান। বিগত 13 বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের কারণে ক্রমাগতভাবে দুর্নীতি বেড়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক। যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি, এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারি নেই। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার আমরা সেটা দেখতে পেয়েছি এবং সেটার প্রতিফলন এই সূচকে ঘটেছে। 1995 সাল থেকে প্রতি বছর দুর্নীতির এই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বাংলাদেশ এই সূচকে প্রথম তালিকাভুক্ত হয় 2001 সালে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চিহ্নিত অপরাধীরা জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মশালায় তিনি একথা বলেন। রিপোর্ট আরও জানাচ্ছেন হাসান জাবেদ। আদালতে যাবে। আর 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং আইন প্রয়োগ বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং এই 2 মেট্রোপলিটনের সকল ম্যাজিস্ট্রেট সহ 300 কর্মকর্তা অংশ নেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। দুষ্কৃতিকারী, উস্কানিদাতা, জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী, দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে। আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে, এটা কোনোভাবেই কাম্য নয়। কর্মশালায় আইন উপদেষ্টা বলেন, পুলিশ ও বিচার বিভাগ ঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার সরকার করবে বলেও জানান তিনি। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী সরকার সব সেক্টরকেই ধ্বংস করে গিয়েছে, তাই বিচার বিভাগ সহ সবকিছুর সংস্কার প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা বললেই তো আর হবে না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সংস্কার দরকার, ব্যাপকভাবে দরকার বিচার বিভাগের, ব্যাপকভাবে দরকার প্রশাসনের, সমস্ত সেক্টরেই সংস্কারের দরকার, কারণ সমস্ত সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শয়তান ধরতে ঘুরতে হবে না, সরকারের আশেপাশেই শয়তান রয়েছে, যারা সচিবালয়ের মধ্যে বসে আওয়ামী লীগকে এখনও সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর মুগদায় বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি বিষয়ে সংগঠনের মুগদা থানার কর্মশালায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়, কারণ স্থানীয় নির্বাচন দিলে আওয়ামী লীগ গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে। বিএনপি নির্বাচনের দাবিকে অনেকে নেতিবাচক বলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কারা আসে তা যথাসময়ে দেখা যাবে। কর্মশালায় ইশরাক হোসেন ও আফরোজা আব্বাস বিএনপির 31 দফা নেতাকর্মীদের সামনে তুলে ধরেন। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা সফল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে হাজির হবে। শয়তান শিকারের জন্য একটা কার্যক্রম শুরু করেছে, অপারেশন ডেভিল হ্যান্ড। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সহ ২৫ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, কামাল মজুমদারের স্ত্রী শাহিদা কামালের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে আয় বহির্ভূত প্রায় ১৩ কোটি টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন কামাল আহমেদ মজুমদার। এছাড়াও তার বিভিন্ন ব্যাংকের হিসেবে প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। অন্যদিকে প্রায় ৪০০ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে রাজধানীর আগারগাঁয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদকের একটি তদন্ত দল। জুলাই অগাস্ট হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মামলায় অন্য আসামিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মামুন মণ্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলওয়ার হোসেন রুবেল। এছাড়া একই মামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল, যিনি জুলাই অগাস্টে সেই এলাকার দায়িত্বে ছিলেন। আর গ্রেফতারকৃত পুলিশ কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২ জন এসআই, ২ জন এএসআই এবং ৯ জন কনস্টেবল রয়েছেন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, এসআই সহ ১৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের আপাতত কোনো কর্মস্থলে দেয়া হয়নি। তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানিগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কেটে পাথর উত্তোলন শুরু করে স্থানীয়রা। টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ ওঠে কোম্পানিগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ারের কাছ থেকে পুনরায় পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এক বাংলাদেশি কর্মকর্তার বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, শীতের সময় কম চাহিদা ও বকেয়া নিয়ে বিরোধের জেরে গত অক্টোবরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে কোম্পানিটি। পরে বাংলাদেশও অর্ধেক বিদ্যুৎ বহাল রাখতে বলেছিল। এতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ২ ইউনিটের একটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ১৬০০ মেগাওয়াট প্ল্যান্টের উৎপাদনও অর্ধেকে নেমে আসে। ৩ মাসের বেশি সময় পর ফের পুরোদমে সরবরাহ চালু করতে বলল ঢাকা। ২০১৭ সালে বাংলাদেশের সাথে ২৫ বছরের চুক্তি করেছিল আদানি। জুলাই ফ্যাক্ট ফাইন্ডিং নেশন তদন্ত রিপোর্ট দিবে আজ। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার অতিরঞ্জন বন্ধ চান শশী থারুর। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে কমিশন। ইতিহাসে সেরা নির্বাচন দেখতে চায় ইউএনডিপি। ১৩ বছরের সাগরুণী হত্যার তদন্তে অগ্রগতির সামান্য, এটি সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে বললেন সৈয়দা রিজওয়ানা। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।